হারিয়ে যাওয়া কালি কলম। শ্রীপান্থ। কথায় বলে, কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। এখানে সবাই লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড, প্রতিটি বোতাম ছাপা রয়েছে একটি একটি করে হরফ। লেখকেরা অনবরত তা লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তা ফুটে উঠছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে ওইভাবে ছাপানোর জন্য তৈরি করে দেয়। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই, তবেই বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো আছে, গলা শুকনো, ভোঁতা মুখ, একখানা চোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দায় সারা হবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের অফিস, সবাই জানেন, সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই, লোকে আমি বলি মুন্সি। কালি নেই কলম নেই, বলে আমি মুন্সি। কালগুনি বুঝিবা আমাদেরও তাই। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়াগাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কী সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কলম শুধু সুচালু হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটি চিরে দেওয়া চাই। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। আর কোথায় পড়বে? না, লেখার পাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, তাই নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা হাতে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গো মাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। আমরা কালিও তেমনি তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনরা বলতেন, ত্রিফলা শিমুল ছালা, ছাগ ও দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি তৈরি করতে গেলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের সহজ ছিল কালি তৈরির পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটি রাখা জলে গুলে নিলে হতো। তার মধ্যে যারা ওস্তাদ তারা এই কালো জলে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওটাতে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে একটা মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা। বলতে গেলে তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি। এত বছর পরে সেই কলম এখন হাতছাড়া হওয়ার উপক্রম। তখন মনে হয়, কষ্ট হয় বই কি। ভাবি, আচ্ছা, আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। হয়তো সূচালো করে কলম বানাতাম। হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাগা, এক যার পোশাকি নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু একটি স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিরও হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির হোক বা ব্রোঞ্জেরই হোক। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না।
খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কাঁচের দোয়াতে কালির বদলে দুধ। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না। তার ইংরেজি নাম কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। উইলিয়াম জোন্স কিংবা কেলি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। এতে রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই বাস, তৈরি হয়ে গেল কলম। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই আজ বা কোথায়। কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুক্ষণ কাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতায় চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়। সস্তা চূড়ান্ত, ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইদের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি, যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। ছোটবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম, যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি, তাদের কলম বুক পকেটে নয়, কাঁধে ছোট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি, আপনার খোঁপায় কলম। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো, কলমে কায়স্থ চিনি, গোঁপিতে রাজপুত। এখন কলম বা গোঁপ কোনো কিছুতেই বিশেষ কারো নয়। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখনকার মতো পেটে অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এত সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারারাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। পণ্ডিতেরা বলেন, কলম দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন, তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালেও আরও একজন ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আরেকজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী শৈশবত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান সঙ্গে সঙ্গে মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। আমার মনে পড়ে এখন প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতায় কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম, বাস ভাবা চাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। কোনটার কী দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, কিন্তু দারুণ, বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের পাশে দাঁড়ানো আর একটা কাঠের বোর্ডের দিকে। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয়, তার দিকে ভঙ্গিটি সেরকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষ থাকে। আমার অবাক করায় তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, দেখো নিব ঠিক আছে। 2-1 ছত্র লিখে দেখিয়ে দিলেন।
আমি সেদিন এই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ। ডজন দুই তো হবেই, পারকারই ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ লিখেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেন পেনের নেশা। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটার পেন তাকেই অনেকে উন্নত করে দিয়েছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম। গাঁয়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবিড় কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। কালি বানানোও বন্ধ তখন। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দু রকমের বড়ি পাওয়া যেত, অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়ালে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। সোচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এ সময়। এসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়াদের পকেটেই ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে এবং অফিসে, আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখা আসবাব। কালির আধার, ব্লটিং পেপার সব। একসময় লেখা হতো শুকনো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। সব দেখা দেখি লেখা রীতিমতো একটা অনুষ্ঠান। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিংয়ের, এমনকি সোনারও। গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়ির আশীর্বাদ করে দিলেন, বেঁচে থাকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। সাহিত্য এবং সাহিত্যের নানা চরিত্র পর্যন্ত যোগ করা হয়েছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কীর্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সেসব দিন! এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বা বুঝিবে যায়। এখন বল পেন বা ডট পেন। এক রোগা লিখলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগে সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার জন্য ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য করা হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখতে পারো কত টাকা। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনার গোড়া দিয়ে হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই। দামি বল পয়েন্টও আছে বটে। অবশ্য আজ সবই অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে মনে মনে প্রতিজ্ঞা করেছে। ফলে আমার মতো আরও কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম,
যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়েছে, কলমেরও দিন কি ফুরালো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। মুঘল দরবারে একদিন যাদের কত না খাতির, কত না সম্মান, শুধু মুঘল নয়, বিশ্বময় সব দরবারেই আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন, সাধারণ গৃহস্থ ও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সব শীর্ষানি ঘনানি বিরণানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, এক একজনকে যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর। অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাস ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকেই সত্যিই কখনো কখনো তরোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর ও কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসে ওই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র কয়েকজন, মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবিড় কলমের মান বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি জিনিস ছিল লিপিশিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারেও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের, কতখানি শিল্পীর। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিহাসে ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবিদের মতো বলে চলেছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু। তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবিড় কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতা বশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। রচনা শ্রীপান্থ, 1932 থেকে 2004, লেখাপড়া ময়মনসিংহ জেলায় এবং কলকাতায়। প্রকৃত নাম নিখিল সরকার, শ্রীপান্থ তার ছদ্মনাম। তরুণ বয়স থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত, চাকরি করেছেন আনন্দবাজার পত্রিকায় সম্পাদকীয় বিভাগে। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে গভীর গবেষণা করেছিলেন। তার গবেষণার বিষয় সামাজিক ইতিহাস, বিশেষত কলকাতার সমাজ ও সংস্কৃতি। দেবদাসী, ঠগি, হারেম ইত্যাদি বইয়ের সঙ্গে উল্লেখযোগ্য কলকাতা বিষয়ক বইগুলিও। আজব নগরী, শ্রীপান্থের কলকাতা, ছাপাখানা এলো যখন, মোহন্ত, এলো কিছু সংবাদ ইত্যাদি।